নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ আলোচনা করব একটি অতি সাম্প্রতিক বিষয় নিয়ে, যা আলোড়ন তুলেছে সারা ভারতে। বিষয়টি রাম মন্দিরের বিপুল পরিমাণ অর্থ তছরূপের ঘটনা। বিষয়টা নিয়ে দেশের কোটি কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের কিংবা পশ্চিমবঙ্গের বাইরে বাংলাভাষী হিন্দুর আবেগও বিপুলভাবে জড়িয়ে আছে। কিন্তু আমি অন্তত বিষয়টাকে নিয়ে নিরপেক্ষ তথ্য নির্ভর কোনো আলোচনা তেমন দেখতে পাইনি কোথাও। অথচ বিষয়টা নিয়ে মানুষের তীব্র কৌতূহল যে আছে সেটা আমি দেখেছি। এটাও দেখছি রাম মন্দিরের এই অর্থ আত্মসাৎ নিয়ে রাজনীতিও বেশ জমে উঠেছে। একদল এই নিয়ে আক্রমণ শানাচ্ছে বিজেপির ওপর। অযোধ্যা যে রাজ্যে, সেই রাজ্যের শাসক যোগী আদিত্যনাথের ওপরও আক্রমণ আসছে। আক্রমণ করে আনন্দ পাচ্ছে অনেকে। আমি এখানে কারো হয়ে আক্রমণে যেমন শান দেব না, তেমনই কারো হয়ে সাফাইও দেব না। শুধু ঘটনা যেটা ঘটেছে আমি সেটাই বলবো। আসুন শুরু করা যাক। কল্পনা করুন, আপনি কষ্টের টাকা বাঁচিয়ে হয়তো বছরের পর বছর স্বপ্ন দেখে অযোধ্যায় এসেছেন। রামলালার চরণে মাথা ঠেকিয়ে দান বাক্সে আপনার অতি কষ্টে জমানো ভক্তির অর্থ রেখে এসেছেন, ভক্তির নৈবেদ্য দিয়ে এসেছেন। কিন্তু সেই টাকা কোথায় গেল? দেবতার সেবায় গেছে? মন্দির নির্মাণে গেছে? না, সেই পবিত্র অর্থের একটা বড় অংশ কয়েকজন চতুর অসাধু কর্মী তাদের পোশাকের ভেতর চলে গেছে সেই টাকা। তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের শৌচালয়ে গিয়ে লুকিয়ে রেখে দিয়েছে সেই অর্থ। তারপর রাতের আঁধারে বাইরে পাচার হয়ে গেছে। মাত্র 39 দিন। এই 39 দিনের 70 বার, মানে 39 দিনের সিসিটিভি সেটা চেক করে 70 বার এই রকম ঘটনা দেখা গেছে 39 দিনে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতের সবচেয়ে আলোচিত মন্দিরের সবচেয়ে বড় কেলেঙ্কারির অন্দর কথা। প্রথমে পটভূমি, কোটি কোটি টাকার সাম্রাজ্য, এটা একটু বুঝে নেওয়া দরকার। 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি হয়। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। সেদিন থেকে এই মন্দির পরিণত হয় ভারতের সবচেয়ে বড় তীর্থক্ষেত্রগুলোর একটিতে। বরং বলা যায় সবচেয়ে বোধহয় নামী এবং বিখ্যাত তীর্থক্ষেত্র হয়ে উঠেছে আজ অযোধ্যা। এখন একটু পরিসংখ্যানটা দেখুন। আমি অন্য মন্দিরের সাথে একটু তুলনায় আসছি। খুব বিশাল টাকা যে মন্দিরের আয় হয়, তিরুপতি মন্দির, সেখানে বার্ষিক আয় 1200 কোটি টাকা। কতদিনে? বার্ষিক আয়। বৈষ্ণোদেবীর মন্দিরে কত? 500 কোটি। আর রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে শুধুমাত্র নগদ অনুদান, যেটা চুরির পরেও খুঁজে পাওয়া গেছে, সেটার পরিমাণ 3500 কোটি টাকা। তার সাথে সোনা, রূপো, মূল্যবান গয়না, তার হিসাব তো আলাদা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সাম্প্রতিক গবেষণাপত্র বলছে, শুধু অযোধ্যার ধর্মীয় পর্যটনের কারণে উত্তরপ্রদেশ সরকার এক বছরে প্রায় 5000 কোটি টাকা অতিরিক্ত কর পেতে পারে। এত বিপুল সম্পদ, এত বিপুল আস্থা মানুষের, এত ভক্তের স্বপ্ন, কিন্তু এই বিশালত্বের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর ফাঁক-ফোকর আর কিছুই নয়, একটা সতর্ক বার্তা, তাতে গুরুত্ব না দেয়া। 2020 সালে অডিট রিপোর্ট বলেছিল
এখন যে তথ্যটি আমি দেব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কেলেঙ্কারি হঠাৎ হয়নি, এর বীজ বপন হয়েছিল সেই শুরু থেকেই। 2020 সালের নভেম্বর মাস রাম মন্দির ট্রাস্ট তখনই একটি শীর্ষস্থানীয় বেসরকারি অডিট সংস্থাকে দিয়ে ইন্টারনাল অডিট করিয়েছিল, এবং সেই অডিট ফার্ম কি রিপোর্ট দিয়েছিল জানেন? তারা স্পষ্ট ভাষায় লিখেছিল, ট্রাস্টের কার্যপ্রণালী হাইলি আনপ্রফেশনাল বা অত্যন্ত অপেশাদার, অনুদান লিপিবদ্ধ করার কোনো পদ্ধতিগত রেকর্ড নেই, আর্থিক লেনদেনের দ্বিতীয় বা তৃতীয় স্তরের কোনো যাচাইকরণ নেই। তারা সতর্ক করে দিয়েছিল, উপযুক্ত পরিকাঠামো না থাকলে বিশাল আকারের ডেটা চুরি, ভুল তথ্য এবং অর্থ তছরূপের পথ প্রশস্ত হবে। সেই রিপোর্ট আজও ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। সেই অনুযায়ী কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। 4 বছর কেটে গেছে। 4 বছর ধরে সেই সতর্ক বার্তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। আর এই 4 বছর পর ওই যে বললাম 39 দিনের সিসিটিভি, সেইটা চেক করা হয়েছে। সেই চেক করার মধ্যে 39 দিনের 70 বার যে চুরির কেলেঙ্কারি সামনে এলো, বিশেষজ্ঞরা বলছেন এটা আকস্মিক নয়, এটা ছিল অনিবার্য। কিন্তু চুরিটা ঠিক কীভাবে হতো, এই পর্যায়ে আসছি আমরা। অপরাধের নীল নকশা কিভাবে বোনা হয়েছিল, তার 3টে ভয়ঙ্কর পদ্ধতি ছিল। 3 রকমের পদ্ধতিতে চুরি হয়েছে। মে মাসের শেষের দিক ট্রাস্টের আধিকারিকরা একদিন হিসাব মেলাতে বসলেন এবং তারা লক্ষ্য করলেন প্রতিটি দান বাক্সে 7 থেকে 8 লক্ষ টাকা থাকার কথা, কিন্তু 500 টাকার নোটের বান্ডিলে নিয়মিত ঘাটতি দেখা যাচ্ছে। সন্দেহ হতেই কর্তৃপক্ষ কি করলেন, কাউন্টিং রুমে গোপন ক্যামেরা লাগালেন, যেটাকে আমরা সিসিটিভি ক্যামেরা বলি, অনেকটা সেই ধরনের ক্যামেরা, তবে তার থেকেও আরও আধুনিক। এবং সেই ফুটেজে যা দেখা গেল তা রীতিমতো চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানায়। কীরকম? বোঝা গেল যে সিসিটিভি কোথায় লাগানো আছে এগুলো গোপন, কিন্তু গোপনতা আর নেই। সেই ঘরে যারা থাকে তারা জেনে গেছে কোথায় কোথায় গোপন ক্যামেরা আছে। সিসিটিভি সেই সব ক্যামেরা বন্ধ করে চুরি হচ্ছিল। কীরকম? টাকা গোনার দায়িত্বে থাকা কর্মী তারা প্রথমে কৌশল করত কি, সিসিটিভি ক্যামেরার সামনে একজন এসে দাঁড়িয়ে পড়ত যাতে ক্যামেরার মুখটা বন্ধ করে দেওয়া যায়। ক্যামেরা তখন দেখতে পেত না কিছুই। সেই আড়ালে তার যে সঙ্গীরা তারা তৈরি হতো কি, নোটের বান্ডিল থেকে টাকা সরিয়ে লুকিয়ে ফেলতেন নিজেদের পোশাকের ভেতরে, ক্যামেরায় আসতো না। তারপর মন্দিরের শৌচালয়ে গিয়ে সেই টাকা সাময়িকভাবে সেখানে লুকিয়ে রেখে দিত, আর রাতের অন্ধকারে সেই টাকা মন্দির প্রাঙ্গণের বাইরে পাচার করত। সবচেয়ে বড় ফাঁকটা কোথায় জানেন? কাউন্টিং রুম থেকে বেরোনোর সময় কর্মীদের কোনো শারীরিক তল্লাশি বা যাকে বলে ফ্রিস্কিং সেটা করা হতো না। এবার দ্বিতীয় মেথডটা শুনুন, এটার নাম হচ্ছে ট্রানজিট ফ্রড, মানে ব্যাংকে টাকা নিয়ে জমা করতে যাওয়ার পথে। এই পদ্ধতিটি আরও চতুর, এটাকে বলা হচ্ছে ট্রানজিট ফ্রড। 100টি নোটের যে বান্ডিল, সেখানে ইচ্ছাকৃতভাবে ঢোকানো হতো 5টা কিংবা 10টা বেশি নোট, মানে 105 বা 110টা নোট। নিয়ম অনুযায়ী ব্যাংক আধিকারিকরা একটা সিগন্যাল থাকতো কোন নোট বান্ডিলে 5টা বেশি রাখা হয়েছে কি 10টা বেশি রাখা হয়েছে, তারও একটা সাংকেতিক চিহ্ন থাকতো। নিয়ম অনুযায়ী ব্যাংক আধিকারিকরা তারা বিপুল নগদ গ্রহণের সময় প্রত্যেকটা নোট আলাদা আলাদা গুনতেন না, কেবল বান্ডিলের সংখ্যা গণনা করতেন। ব্যাংকের রসিদ তৈরি হতো কিন্তু 100 নোটের হিসেবে। তাহলে কি হতো, মন্দির থেকে সেই সব নোট ব্যাংকে নিয়ে যাওয়ার পথে
গাড়িতে ট্রানজিটে সেই অতিরিক্ত নোটগুলো প্রত্যেকটা বান্ডিল থেকে বার করে পকেটে ঢুকিয়ে নিত। ব্যাংকের নথিপত্রে কোনো অমিল নেই, অথচ মাঝপথ থেকেই বিপুল অর্থ গায়েব। 3 নম্বর মেথড, এটা হচ্ছে গয়না আত্মসাতের মেথড। তৃতীয় পদ্ধতিতে কাজে লাগানো হলো যেগুলো, সেটা হচ্ছে গয়নাগুলো কানের দুল, নাকছাবি, চুড়ি, নূপুর, প্রত্যেকটা মানুষ তাদের রামলালার পায়ে নিবেদন করার জন্য তাদের সামান্য অত্যন্ত দরিদ্র মানুষরাও তারা এইসব নিয়ে এসে দিয়ে গেছে রামলালাকে পরাবার জন্যে। ভক্তরা দেবতাকে নিবেদন করে দিয়ে যেত। আর নগদ অর্থের মতো গয়না তো সহজে মাপা বা গণনা করা যায় না, তাই ট্রাস্টের খাতায় নাম ওঠার আগেই সেগুলো উধাও করে দেওয়া হতো। এই 3টি পদ্ধতিতে মাত্র 39 দিনের সিসিটিভি ফুটেজ ঘেঁটে তদন্ত করে দেখা গেছে যে ডাকাতির ঘটনা বা চুরির ঘটনা ঘটেছে অন্তত 70 বার। কিভাবে খুলল অপরাধী চক্রের মুখোশ? এই লুট চক্রটা ঠিক কাদের নিয়ে তৈরি, আসুন সেটা দেখি। উত্তরপ্রদেশ পুলিশ তারা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল। এই এসআইটি টিম মোট 8জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 79,80,80,000 টাকা নগদ। এছাড়া তাদের অনেকেই আবার অযোধ্যায় তারা 40 লাখ 50 লাখ টাকা এক একজন দিয়ে তারা বাড়ি জমি পর্যন্ত কিনেছে। এই কয়েকজনের নাম একটু দেখুন। সুভাষ শ্রীবাস্তব, ইনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মী, স্টেট ব্যাংকের কর্মী। ইনি পিলগ্রিম ফ্যাসিলিটি সেন্টারে কাউন্টিং শিফটের যারা কাউন্টিং করতো, নোট গণনা, তাদের ইনচার্জ ছিলেন ইনি। গোটা চক্রের মূল পরিকল্পনা এই শ্রীমানের বলে সন্দেহ। বিস্ময়কর বিষয় হলো তার কাছ থেকে সরাসরি কোনো নগদ উদ্ধার হয়নি, যা প্রমাণ করে তিনি ছিলেন একেবারে ঘাঘু মাল। অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের সম্পদ অন্য জায়গায় পাচার করেছেন। দ্বিতীয় নাম অনুকল্প মিশ্র, এই দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড। তিনি অনুদানের ভাউচার তৈরির দায়িত্বে ছিলেন। তার বাড়ি থেকে নগদ 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তৃতীয় নাম লবকুশ মিশ্র। অনুকল্প মিশ্র যার কথা বললাম তার শ্যালক এবং প্রধান সহযোগী, 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য কি জানেন? ওই যে বললাম তিনি অযোধ্যায় প্রায় 40 লক্ষ টাকার একটা জমি কিনেছেন। তার বৈধ আয় দিয়ে এটা কেনা অসম্ভব। এবার আসি সবচেয়ে বিস্ফোরক নামটায়। তার নাম রামশঙ্কর যাদব ওরফে টিনু যাদব। ইনি কে ছিলেন? ইনি ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের গাড়ির প্রাক্তন চালক। একজন প্রাক্তন গাড়ি চালক কিভাবে মন্দিরের সবচেয়ে সংবেদনশীল আর্থিক দায়িত্বে এলেন? কিভাবে তিনি নিজের আত্মীয়দের এই কাজে ঢোকালেন? উত্তরটা খুব সহজ। স্বজন পোষণ কে করেছেন? চম্পত রায় তার আত্মীয় না হলেও তিনি স্বজন পোষণের ফর্মুলায় এই টিনু যাদবকে নিয়েছেন। টিনু যাদব আবার তার আত্মীয় স্বজনকে নোট কাউন্টিংয়ে ঢুকে পড়েছেন। লুট ধরা পড়ার পর কি হলো? ঘটনাটা প্রকাশ্যে আসে 2026 সালের জুন মাসের প্রথম সপ্তাহে, সম্ভবত 6 তারিখে, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না, 2026 সালের জুন মাসের প্রথম সপ্তাহে বিরোধী দলগুলোর প্রবল চাপে, গণমাধ্যমের হইচইয়ে এবং ঘটনার তীব্রতায় উত্তরপ্রদেশ সরকার সরাসরি হস্তক্ষেপ করল। 13 জুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠন হলো 3 সদস্যের এসআইটি নেতৃত্বে লখনৌ ডিভিশনের কমিশনার বিজয় বিশ্বাস পন্থ। এসআইটি ওই যে বললাম 39 দিন, 27
এপ্রিল থেকে 5 জুন পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলো। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো ট্রাস্টের কর্মী এবং বেসরকারি এজেন্সির লোকজনদের। জুনের তৃতীয় সপ্তাহে এসআইটি তাদের গোপনীয় প্রাইমারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট, সেটা জমা দিল সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। 25 জুন অযোধ্যার কোতোয়ালি রাম জন্মভূমি থানায় দায়ের হলো বিস্তারিত এফআইআর। এই এফআইআরে প্রয়োগ করা আইনি ধারাগুলো খুব তাৎপর্যপূর্ণ, একটু খেয়াল করবেন। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 305 এবং 306, সেটা হলো কর্মীদের বিশ্বাসভঙ্গ। ধারা 316/5 এবং 317(4), 317(5) এগুলো দল বেঁধে সংঘবদ্ধ আর্থিক অপরাধ। ধারা 61 অপরাধমূলক ষড়যন্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুর্নীতি প্রতিরোধ আইনের 13(1)(a) ধারা। এই ধারাটি সাধারণত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এর মানে তদন্তকারীরা মনে করছেন সরকারি ব্যাংকের আধিকারিকরাও এই চক্রের সাথে জড়িত আছেন। 26 জুন 8 জনকে গ্রেপ্তার। 29 জুন পর্যন্ত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এবার আসি এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়ায়। বিজেপির কাছে রাম মন্দির শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি তাদের সবচেয়ে বড় আদর্শগত সাফল্য, যাকে তারা অমৃতকালের শ্রেষ্ঠ নির্মাণ বলে দাবি করে। ঠিক সেই স্থানেই এই কেলেঙ্কারি বিরোধীদের হাতে তুলে দিয়েছে একটি বড়সড় রাজনৈতিক অস্ত্র। অখিলেশ যাদব কি বললেন? তিনি বললেন বিজেপির লঙ্কা কাণ্ড। তার মন্তব্য, বিদেশি মুসলমানরা যারা 17 বার লুট করেছে তারা ইতিহাসে কুখ্যাত, আর যারা 40 দিনে 70 বার লুট করেছে তারা ইতিহাসে কালো অক্ষরে লিপিবদ্ধ হবে। শিবসেনার মানে ইউবিটি, তার যে সঞ্জয় রাউত, তুলে ধরলেন আর একটা বিস্ফোরক অভিযোগ। তিনি বললেন উদ্ধব ঠাকরের পক্ষ থেকে রাম মন্দিরে দেয়া হয়েছিল 4 কেজির একটা রূপোর ইট এবং 1 কোটি টাকা নগদ। আজও কোনো রসিদ তাদেরকে দেয়া হয়নি। রাউতের প্রশ্ন, সেই টাকা গেল কোথায়? এবং তারপরে যা হয়, একজন রাজনৈতিক নেতারা যেটা বলবেন স্বাভাবিকভাবে তিনি সেটাই বলেছেন। তিনি বলেছেন বিজেপি এই টাকা সাংসদ ও বিধায়ক কেনা বেচার কাজে ব্যবহার করছে। বিরোধী রাজনীতিবিদরা তো এটা বলবেনই, তাদের এই আচরণ অপ্রত্যাশিত নয়। এটা না বললে তারা রাজনীতি করবেনটা কিভাবে? পুনার কিন্তু আরও ভয়ঙ্কর অভিযোগ আছে। পুনার যে সিন্ধি সম্প্রদায়, তারা জানিয়েছে 2021 সালের জানুয়ারিতে তারা 210টা রূপোর ইট দিয়েছিলেন চম্পত রায়ের হাতে। প্রতিটার ওজন ছিল 1 কেজি। মোট মূল্য 2 কোটি টাকার বেশি। 5 বছর পরেও তার কোনো রসিদ নেই, এবং সেই ইট কোথায় গেল তার কোনো হিসাব নেই। এরই মধ্যে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং প্রভাবশালী ট্রাস্টি অনিল মিশ্র, যিনি আবার 2024 সালের ওই যে নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করলেন না, সেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রধান যজমান ছিলেন এই অনিল মিশ্র, এরা দুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন, চম্পত রায় এবং অনিল মিশ্র। কংগ্রেস দাবি তুলেছে সুপ্রিম কোর্টে নজরদারিতে সিবিআই তদন্তের। কিন্তু নগদ অর্থ বা সোনা দানা চুরি এখানেই শেষ নয়। আরও একটি কেলেঙ্কারি রয়েছে, যেটা এই গোটা ছবিটাকে আরও ভয়াবহ করে তোলে। হাজার হাজার কোটি টাকায় তৈরি অযোধ্যার রামপথ, রামের নামে পথ, রামপথ পরিক্রমা করার জন্যে, সেই পথের আয়তন 13 কিলোমিটার দীর্ঘ। 13 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়েতে লাগানো হয়েছিল 6400টা বাঁশের আলো। বাঁশের আলো অত্যন্ত দামি। ভক্তিপথে লাগানো হয়েছিল 16টা দামি গোবো প্রজেক্টর লাইট। 2024 সালে দেখা গেল
3800টা বাঁশের আলো এবং 36টা প্রজেক্টর লাইট উধাও হয়ে গেছে। মোট তাদের মূল্য কত জানেন? মোট মূল্য 60 থেকে 70 লাখ টাকার মধ্যে। অযোধ্যা, যেখানে 24 ঘন্টা কড়া পুলিশি প্রহরা থাকে, সেখান থেকে এত বিপুল পরিমাণ আলোর সরঞ্জাম চুরি হয়ে গেল। অখিলেশ যাদব কটাক্ষ করলেন, যোগী সরকারের উত্তরপ্রদেশ আসলে অন্ধকারের রাজ্য। তিনি তো সুযোগ পেয়েছেন, বলবেন, রাজনীতি করবেন, কিন্তু মন্দিরের ভেতরে অনুদান চুরি আর বাইরে রাস্তার আলো চুরি, দুটো মিলিয়ে যে ছবিটা ফুটে উঠছে, তা শুধু একটি সরকার বা একটা প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটা একটি সামগ্রিক জবাবদিহিতার সংকট। এটা মানতেই হবে। মন্দিরে চুরি সারা ভারতেই হয়। আসুন একটু ছবিটা দেখি, কারণ এই রোগ শুধু অযোধ্যার নয়। ভারতের দক্ষিণে তিরুপতির তিরুমালা মন্দিরে 2019 থেকে 2024 সালের মধ্যে দান বাক্স থেকে 100 কোটি টাকারও বেশি চুরির অভিযোগ উঠেছে। সরি, এবং সে অভিযোগ উঠেছে সিসিটিভি ফুটেজ সমেত। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত চলছে। কেরালার শবরীমালা, আরও ভয়ঙ্কর ঘটনা সেখানে। মন্দিরের পবিত্র মূর্তির গায়ে যে সোনার পাত ছিল, সেই পাতকে খুলে তামার পাত বলে লাগানো ছিল বলে নথিভুক্ত করে সোনার পাত চুরি করা হয়েছে। সেই সোনা গলিয়ে বিক্রি করা হয়েছে। কারা বিক্রি করেছে, কোথায় বিক্রি করেছে, সব জানা গেছে। কোথায় ঘটেছে ঘটনা? কেরালায়, বাম শাসিত রাজ্যে। জানুয়ারি 2026-এ ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, একযোগে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকে 21টা জায়গায় হানা দিয়েছে। গ্রেপ্তার হয়েছেন কেরালায় প্রাক্তন মন্ত্রী থেকে মন্দিরের তান্ত্রিক পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ। এটা একটা প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটা একটা ব্যবস্থার ব্যর্থতা। ভক্তের বিশ্বাস আর প্রশাসনিক জবাবদিহিতার মধ্যে যে বিশাল ফাঁক, সেই ফাঁকেই বাসা বেঁধেছে দুর্নীতি। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, এবার শেষ করি। তাহলে আমরা কোথায় এসে পৌঁছলাম? এই ঘটনা থেকে 3টে স্পষ্ট শিক্ষা বেরিয়ে আসছে। প্রথম শিক্ষা, ধর্মীয় বিশ্বাস আর প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা দুটো আলাদা জিনিস। 3500 কোটি টাকার প্রতিষ্ঠান চালাতে হলে কর্পোরেট গভর্নেন্সের কঠোর নিয়ম মানতে হবে। তিরুপতি, পদ্মনাভ স্বামী সহ দেশের অন্যান্য বড় মন্দিরগুলোর জন্যও এটা সতর্ক বার্তা সরাসরি। দ্বিতীয় শিক্ষা, নগদ নির্ভর ব্যবসা দুর্নীতির আঁতুড় ঘর। প্রতিটি অনুদান ডিজিটাল ট্র্যাকিং করতে হবে, বারকোড স্ক্যানিং করতে হবে এবং রিয়েল টাইম অডিটিং করে প্রত্যেকটা দান দিতে হবে। এটা এখন বিলাসিতা নয়, যেভাবে চুরি হচ্ছে তাতে এটা বাধ্যবাধকতা। তৃতীয় শিক্ষা, স্বজন পোষণ একটি প্রতিষ্ঠানকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। ব্যক্তিগত ঘনিষ্ঠতার ভিত্তিতে যোগ্যতা বা ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই সংবেদনশীল দায়িত্বে মানুষ বসালে এই পরিণতি হয়। এসআইটির দ্রুত পদক্ষেপ, এফআইআর এবং গ্রেপ্তার, এগুলো নিঃসন্দেহে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ। উত্তরপ্রদেশ সরকার বুঝিয়ে দিয়েছেন, কাউকে তারা আড়াল করতে চান না, তিনি যত ওপরেই থাকুন। কিন্তু এইটুকুতেই কি সন্তুষ্ট থাকা যায়? যে সিন্ধি সম্প্রদায়ের 2 কোটি টাকার রূপোর ইটের হদিশ নেই, যে শিবসেনার 1 কোটি টাকার রসিদ নেই, তাদেরও ওই 2 কিলো 4 কিলো ওজনের যে রূপোর ইট, সেই ইটের কোনো হদিশ নেই, তাদের কাছে জবাব কে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, রাঘব বোয়াল যারা আছে পেছনে, তারা কি ধরা পড়বে, নাকি শুধু নিচু তলার কয়েকজন কর্মীকে বলির পাঁঠা বানিয়ে তদন্তের রীতি টানা হবে?
পেছনে রাঘব বোয়াল নেই, এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। তাহলে তো মমতা ব্যানার্জিও বলতে পারেন তিনি কিচ্ছু জানেন না, যা করেছে সব ওরা। প্রিয় দর্শক, রাম মন্দির শুধু ইটের ইমারত নয়, কোটি কোটি ভারতীয়র বিশ্বাস, স্বপ্ন এবং আবেগের প্রতীক এই স্থান। সেই বিশ্বাসকে যারা লুট করেছে তাদের সম্পূর্ণ বিচার না হলে এই ক্ষত শুকোবে না। এই বিষয়ে আপনার মতামত কি? সত্যিকারের জবাবদিহিতা কি সম্ভব? কমেন্ট করে জানান। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আপনাদের মতামত দিন এবং ক্যালকাটা ডায়ালগস তাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের গভীর তথ্য নির্ভর বিশ্লেষণ নিয়মিত পেতে হলে আপনাকে ক্যালকাটা ডায়ালগসের সাথেই থাকতে হবে। পাশে থাকবেন। জয় শ্রীরাম।